হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা মোট শুনতে চলেছ তিনটি ঘটনা। তিনটি ঘটনায় তোমাদের একদম দুর্দান্ত লাগবে। প্রথম ঘটনাটা একটা স্কুলকে কেন্দ্র করে, দ্বিতীয় ঘটনাটা একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে, এবং তৃতীয় ঘটনাটা সবথেকে একটা ইউনিক টপিক, জুজুবুড়ির ঘটনা। তিনটি ঘটনায় তোমাদের আজকে একদম জমজমাট লাগতে চলেছে। তাই বলবো আর দেরি করো না, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। এ রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে। আশা করছি তোমরা লাগিয়ে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভৌতিক কথার একটা ছোট্ট শ্রোতা বলতে পারো। দাদা, আমি কিছু প্রবলেমের জন্য নিজের নামটা একটু চেঞ্জ করে দিলাম। তুমি আমাকে প্রীতম বলেও ডাকতে পারো। দাদা, আমার লাইফে বেশ কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আমি তোমাকে তার মধ্যে থেকেই একটা ঘটনা বলছি। আমি বর্তমানে একটা বয়েজ স্কুলে পড়ি। আমি আগে একটা অন্য স্কুলে পড়তাম। তখন আমি পড়ি ক্লাস 9-এ। আমি ওই স্কুলের নামটা পার্সোনাল প্রবলেমের জন্য বললাম না। ঘটনা শুরু করার আগে আমি স্কুলের ডেসক্রিপশনটা একটু দিয়ে দিই। স্কুলটা পুরো গ্রামের শেষ মাথায় ফাঁকা মাঠের ধারে অবস্থিত। দোতলা স্কুল। স্কুলের শেষে একটা কলা বাগান। সেই স্কুলের শেষের দিকেরই একটা ঘরকে কেন্দ্র করেই আজকের এই ঘটনাটা। তো আমি সেই অনুযায়ী, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী বললাম। আমি তখন সবে মাধ্যমিকে উঠেছি, সবে তখন লকডাউনটাও শেষ হয়েছে। সেই সময় স্কুলে যাওয়া শুরু করলাম। ভালোই কাটছিল স্কুলের দিনগুলো। কিন্তু হঠাৎ করে স্কুলে, বিশেষ করে আমাদের ক্লাসে বেশি করে রটিয়ে যাই যে আমাদের স্কুলের শেষের দিকের যে ঘরটা আছে সেখানে নাকি একজন আগের দিন একটি মিষ্টি গানের গলার আওয়াজ শুনতে পাই। সে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। সে তখন গানের প্রতি আকর্ষিত হয়ে সেই ঘরের দিকে যায়। তখন বাজে রাত প্রায় 10টার মতন। ও হ্যাঁ, আরেকটা কথা, ঘরটার ভেতরে দেখার জন্য মাঠের ধারেই একটা জানালা ছিল। আমরা যখন ওই ঘরে আগে দিনের বেলায় বসতাম, তখন সত্যি কথা বলতে কি, যখনই ওই ঘরে বসতাম না, আমাদের একটা অন্যরকম অনুভূতি হতো। মনে হতো কেউ যেন আমাদের চারপাশে সর্বদা ঘোরাঘুরি করত আর আমাদের কিছু বলতে চাইতো। তখন আমরা আমাদের মনের ভুল বলে কাটিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ঘটনায় আসা যাক। লোকটা ঘরের দিকে গিয়ে সেই জানলা দিয়ে উঁকি মেরে দেখে যে কেউ একটা ঘরের ভেতরে আছে আর দরজায় গিয়ে বারবার ধাক্কা মারছে ঘর থেকে বেরোনোর জন্য। লোকটা সেটা দেখে জোরে চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন সকালে সেখানকার পঞ্চানন মন্দিরের কাছে তাকে পড়ে থাকতে দেখে কিছু কৃষক তাকে ধরে শুশ্রূষা করে বাড়িতে দিয়ে আসে। এই ঘটনাটা শুনে আমি বলি যে এসব ফালতু কথা ছাড়া আর কিছু না। কিন্তু আমার এক বন্ধু সে বলে, তাহলে বেট লাগাই যে কে সত্যি আর কে মিথ্যা। আমিও আমার ইগোর বসে হ্যাঁ বলে দিই। কিন্তু কে জানতো সেই হ্যাঁই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তো আমাদের সেদিন প্ল্যান হয় 9টার পর। আমরা সবাই এসে সেখানে দেখব কি আছে। একটা কথা আগেই বলে দিই, আমরা সবাই বলতে আমি আর আমার 2 বন্ধু। তো প্ল্যান মতো আমরা সেদিন রাতে বাড়িতে মিথ্যে বলে বার হই। সেখানে গিয়ে দেখি কেউ আসেনি। আমি ঠিক করি একটু অপেক্ষা করেই দেখি ওরা চলে আসবে। তারপর 9টা থেকে 10টা বেজে যায়, তখনও কেউ আসছে না দেখে আমি একাই সিদ্ধান্ত নেই যে আমিই যাব ভেতরে, যা হবে দেখা যাবে। আর হ্যাঁ, আমি একজন ব্রাহ্মণ ঘরের ছেলে, তাই আমার গায়ে পৈতে ছিল। সেই ভরসায় আমি সেই সিদ্ধান্তটা নিই। হঠাৎই তখন পেছন থেকে আমার 2 বন্ধু আমাকে ডাক দেয়। তারা বলে, আরে কি রে, একাই মরবি নাকি? আমরাও তো যাব। এই বলে তারা হাসতে থাকে। এরপর আর কথা না বাড়িয়ে পাঁচিল টপকে ঢুকে পড়ি। ঢুকেই প্রথমে আমাদের সেই কুখ্যাত ঘরের দিকে যাই। তারপর দরজার মধ্যেকার ফুটো দিয়ে দেখি, কিন্তু কাউকেই দেখতে পাই না। এরপরে আমরা চলেই আসছিলাম। তখনই
আশ্চর্যজনকভাবে আমাদের কানে আসে ওপর তলার ঘর থেকে এক মিষ্টি আওয়াজ। আমরাও কোনো জাদু বলের দ্বারা আকর্ষিত হয়ে সেই ঘরের দিকে চলে যাই। গিয়ে যা দেখি তাতে আমাদের চোখ বিশ্বাস করতে পারে না। আমরা দেখি যে সেখানে যে পিয়ানোটা রাখা ছিল সেটা কোনো এক অবয়ব টাইপের কিছু চেয়ারে বসে বাজাচ্ছে। সেই সময় আমাদের রক্ত ধীরে ধীরে হিম হয়ে যায়। আমরা চেয়েও সেখান থেকে নড়তে পারি না। মনে হয় কেউ যেন আমাদের পা ধরে রেখেছে। তখন আমি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করি, আর আমার এক বন্ধু মনে হয় হনুমান চালিসা পড়তে শুরু করে। এভাবে কিছুক্ষণ চলার পর আমরা সবাই নিচের গ্রাউন্ড ফ্লোরে চলে আসি। সেখানে এসে আমরা আবার দেখতে পাই যে ছাদের উপর কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। এটা দেখে আমরা ভয়ে সেখান থেকে ছুট দিই। আমরা সেখানে ঢুকেছিলাম তো একসাথে, কিন্তু বেরোনোর সময় আমরা কে কোন দিক দিয়ে গিয়েছিলাম মনে নেই। আমার মনে হচ্ছিল যতক্ষণ আমি পাঁচিলের দিকে ছুটছিলাম ততক্ষণ যেন কেউ আমার পেছনে ছুটছে। যখন আমি পাঁচিল টপকাতে যাব তখন কেউ যেন পেছন থেকে বলে উঠল, তোর গায়ে পইতে ছিল বলে আজ তুই বেঁচে গেলি, আবার আসিস, তোকে দেখে নেব। এটা শোনার পর আমি আরও জোরে ছুটতে ছুটতে পাঁচিল টপকে বেরিয়ে সেই মন্দিরের সামনে এসে অজ্ঞান হয়ে যাই। পরে যখন জ্ঞান ফেরে তখন আমি আমার বাড়ির বিছানায়, আর আমি খাটে পড়ে আছি, আর আমার বাড়ির লোক চারপাশে আমাকে ঘিরে আছে। পরে অনুসন্ধান করে জানতে পারি আমার বন্ধুরা সেদিন রাতে যায়নি, আর পরে যখন আমায় ফোন করে তখন আমি বাড়িতে নেই শুনে তারা সব বুঝতে পেরে আমাকে সেখানে খুঁজতে আসে, আর তারা দেখে যে আমি মন্দিরের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছি। তখন তারাই আমাকে নিয়ে আসে। এরপর আমি কিছুদিন জ্বরে ভুগে ঠিক হয়ে যাওয়ার পর স্কুলে যাওয়া শুরু করি। কিন্তু আমি আজও ভাবি যে সেদিন তাহলে পেছন থেকে কারা এসে আমার সাথে গিয়েছিল। তো দাদা, এই ছিল আমার এক ঘটনা। ভালো লাগলে পাঠ করে শুনিও, আর যদি পারো আমার এইচএসের জন্য তোমার মিষ্টি গলায় একটু উইশ করো। হ্যাঁ গো, তোমাদের তো বোধহয় গতকাল থেকে এইচএস শুরু হয়েছে, তাই না? যাই হোক, এটাই বলবো, ভালো করে পরীক্ষা দাও। এইচএসটা একটা ভাইটাল পরীক্ষা বলে আমি মনে করি। মাধ্যমিকটা অতটা ভাইটাল না হলেও সত্যি এইচএসটা একটু ভাইটালই বলা চলে, কারণ এখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তাটা তৈরি হয়। যাই হোক, তুমি ভালো করে এক্সাম দাও। এক্সামটা ভালো করে দিতেই হবে, কারণ ঘটনা তো আসতেই থাকবে এবং তুমি সেটা পরেও শুনতে পারবে, বাট এক্সাম কিন্তু একবার চলে গেলে আর ফিরে আসবে না। তো সেই কারণেই বলছি, ঘটনা শোনা একটু বন্ধ রাখো, রেখে তুমি এক্সামটা দাও। দেন তুমি এসে একদিনে সব শুনে নেবে বা 2-3 দিনে সব শুনে নেবে। যাই হোক, আশা করছি আমাদের এই পরিবারের সকলে ভালো আছো, আর যারা যারা এইচএস দিচ্ছ আমার এই কথাটা মাথায় রেখো। আর একদম কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব রত্না দেবীর একটা ঘটনায়। উনি আমাদের এই পরিবারে অনেক কন্ট্রিবিউট করেছেন। সেই কারণেই বলছি, তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও, আমাদের এই পরিবারে কিছু কন্ট্রিবিউট করতে চাও, তাহলে অবশ্যই বেশি বেশি করে ঘটনা পাঠিয়ে দাও। মাথায় রেখো না যে ঘটনা পাঠালে দাদা কি মনে করবে, দাদা ঘটনাটা শোনাবে কিনা। তোমরা জাস্ট একবার একটু ভালো করে লিখে বা ভয়েস করে পাঠিয়েই দেখো না, তারপরে দেখবে যে এখানে কেমনভাবে আমাদের এই পরিবারের সদস্যদের প্রায়োরিটি দেওয়া হয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি ম্যামের ঘটনা। ম্যাম লিখছেন, প্রিয় অমিত, আমার চোখের সামনে বড় হয়ে ওঠা ভৌতিক কথা চ্যানেলের প্রত্যেক শ্রোতাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। যেহেতু আমি লিখি, তাই নানান রকম ভৌতিক অভিজ্ঞতার ঘটনা আমার কাছে আসে, কিন্তু সবকটা আমার ঠিক বলার মতো বলে মনে হয় না। আবার কিছু আছে লিখে উঠতে পারি না, আবার কিছু ঘটনা বড় মনের মধ্যে লেগে যায়। ঠিক এমনই একটা ঘটনা। তুমি সুন্দর পাঠ করো তাই পাঠালাম, ভালো লাগলে পড়ে শুনিও। হ্যাঁ জেঠি, মনে আছে আমার। ভৌতিক কথাতে যখন শুধু 200 থেকে 300 সদস্য, তখন থেকে আপনি আমাদের সঙ্গে আছেন। যাই হোক, মাঝখানে অনেকটা দূরত্ব তৈরি হয়েছিল, কারণ আপনারও শরীরটা খারাপ ছিল এবং আপনিও কর্মব্যস্ত হয়ে পড়লেন। তারপরেও কিন্তু আমি কখনো আপনাকে ভুলিনি এবং আপনার নাম্বারটা এখনও সেভ আছে এবং আমি আপনাকে যখনই পারি তখনই টেক্সট করি। যাই হোক, সত্যিই আপনার চোখের সামনেই এই চ্যানেলটা বড় হয়ে ওঠা, এবং আমরা দেখতে দেখতে এখন 80,000 সদস্য ক্রস করে ফেলেছি। এভাবেই আপনাদের এবং বড়দের আশীর্বাদ থাকলে আমরা খুব শীঘ্রই 1 লাখ পরিবারও পৌঁছে যাব। যাই হোক, আর কথা না বাড়িয়ে এতগুলো কথা বললাম, তার কারণ
এই কথাটা শুনে মানে আমার চোখের সামনে বড় হয়ে ওঠা ভৌতিক কথা চ্যানেল এই কথাটা শুনে সত্যি কিছু কথা বলতে ইচ্ছে করলো। যাই হোক, আর কথা না বাড়িয়ে উনি যেটা লিখেছেন সেটা বলছি। উনি লিখছেন, এই ঘটনা আমার নিজের চোখে দেখা নয়, কিন্তু আমার এক প্রিয় বান্ধবী পূরবী আমায় ঘটনাটা বলেছিল। পূরবী বিয়ের পর বাপের বাড়ি এসেছিল, আমিও সেবার গিয়েছিলাম। অনেক ঘটনা হয়েছিল সেখানে। ও জানে আমি একটু এসব লিখি টিখি, তাই আমায় ঘটনাটা বলেছিল তুই নিজের মতো করে লিখে নিস। এই ব্যাপারটা নিয়ে আমার মনে খুব কষ্ট আছে, অন্য কাউকে বলিনি, তোকেই বললাম। তবে পারিবারিক মান মর্যাদার ব্যাপার, পারলে নামগুলো ঘুরিয়ে দিস। আমার স্বামীদের পুরনো বনেদি বংশ, জমিদারি রক্ত ওদের গায়ে, কাজেই কিছু মান সম্মানের প্রশ্ন তো এর মধ্যে জড়িয়ে আছে। তাই নামগুলো ঘুরিয়ে পূরবী যেমন বলেছিল তেমনই তার অভিজ্ঞতার ঘটনাটা লিখছি। পশ্চিমের বারান্দাটা দিয়ে এখনও অনেক দূর অবধি দেখা যায়, অনেকটা আকাশ। কিন্তু সন্ধে হলেই ওদিকের দরজাটা সবাই বন্ধ করে দেয়, কেউ খোলে না। মস্ত বাড়ি এদের, কিন্তু খোলা মেলা নয়। পূরবী তখন নতুন বউ, দু একবার ননদকে বরকে জিজ্ঞাসাও করেছে, তবে উত্তরটা পছন্দ হয়নি তার। বলেছে বড় মশা আছে, আর রাতের অন্ধকারে ওদিকে কী বা দেখবে। এমনই আবল তাবল উত্তর, অথচ আর সব জানলা দরজা খোলা। পূরবী মফস্বলের মেয়ে, তাদের বাড়ি ছিল একটু খোলামেলা। এখানে ওই দিকটা একটু খোলামেলা, অন্যদিকে ব্যস্ত রাস্তা, বড় বড় বাড়ি। সেদিন বিকেলে গা ধুয়ে এসে পূরবী বারান্দায় কাপড় শোকাতে দিল রেলিংয়ে। কি সুন্দর লাগছে আকাশটা, গোলাপি রং ছেয়েছে। ভেতরে মামুনি চা খেতে ডাকাতে সে ভেতরে গেল, আর ফিরে এসে দেখল তার ননদ মৌ ব্যস্তভাবে তার ভিজে কাপড়টা তুলে ছাদে মেলতে যাচ্ছে। পূরবী অবাক হলো, দরজাটা বন্ধ করে দিয়েছে। ও দরজাটা খুলে অল্প ফাঁক করে উকি দিল। তখন আকাশ লালচে বেগুনি। ওর মনে হলো বারান্দার শেষে দেওয়ালে পিঠ দিয়ে এক পা মুড়ে অন্য পা খুলে গায়ে হাত দিয়ে একজন অল্প বয়সী বউ বসে আছে। চিনতে পারল না। বসার ভঙ্গিমাটাই কেমন অলস, শিথিলতা, খোলা অস্বাভাবিক লম্বা চুল, আবছায়ও বোঝা যায় মাটিতে লুটিয়ে পড়েছে। ওদের বাড়ির নয়, কিন্তু বাইরের লোক এমন করে বসে না। সে বার হতেই যাচ্ছিল, পেছন থেকে মামুনি কাঁধে হাতের চাপ দিয়ে বাধা দিল ঘাড় নেড়ে। পূরবী বলল, মামুনি, বারান্দায় কেউ একটা বসে আছে গো। পূরবীর শাশুড়ি দরজা বন্ধ করে দিয়ে ওকে ঘরে এনে বসালেন। উনি মৃদু গলায় বললেন, উনি মায়াবতী দেবী, আমার দিদি শাশুড়ির সতীন। এই বাড়ি তার মায়ের দেওয়া সম্পত্তি। উনার কথা বাড়ির সবাই জানে, পাড়ার খুব পুরনো বাসিন্দারাও কেউ কেউ জানেন। তুমি নতুন বউ বলে কেউ কিছু বলেনি, ভয় পাবে বা অবিশ্বাস করবে বলে। আমি জানতাম সময় হলে নিজেই জানবে। অস্ফুট বিস্মিত স্বরে পূরবী বলল, কি মামুনি, তোমার দিদি শাশুড়ির সতীন? সে কবেকার কথা? সে তো বহু যুগ আগের কথা। ঘাড় নেড়ে মালবিকা বললেন, হ্যাঁ, বহুকাল আগের ঘটনা। তুমি তো শুনেছ এদের জমিদারি ছিল দেশে। শহরের এই বাড়িটা মায়াবতীকে ওর বাপের বাড়ি থেকে দিয়েছিল। আমি এদের কথা থেকে যা বুঝি, ওনার বাপের বাড়ির জমিদারি ছিল এদের থেকে অনেক বড়, আরও ধনী ও প্রতিপত্তিশালী ছিল তারা। একটাই মেয়ে ছিলেন, অপূর্ব সুন্দরী দেখতে ছিলেন। মাথার চুল হাঁটুর অনেক নিচ অবধি ছিল। ওই চুল নাকি অলক্ষণে। তার 11 বছরে বিয়ে হয়েছিল। রূপ আরও ছড়ালো, গুণও। কিন্তু বছরের পর বছর অপেক্ষা করেও তার কোনো সন্তান হলো না। উনি খুব শৌখিন ছিলেন। আশেপাশে তেমন জমি নেই বলে উনি ছাদে মাটি ফেলে বাগান করেছিলেন, সাহেব পাড়া থেকে ফুলের দানা আনিয়ে। সংস্কৃত ভালোই জানতেন, বই পড়তেন। 20 বছর বয়স হলো, তাও কোনো সন্তান হলো না। সবাই প্রথমে অধৈর্য, পরে বিরক্ত হয়ে উঠল। ওর বাপের বাড়ির খুব প্রতিপত্তি ছিল বলে সবাই বহুদিন মানিয়ে নিচ্ছিল। কিন্তু এবার আর রাগ ঢাক রইল না। আমাদের শ্বশুরবাড়ি এক ছেলের গোষ্ঠী। তোমার শ্বশুর, আমার শ্বশুর সবাই এক ছেলে। দাদা শ্বশুরও এক ছেলে ছিলেন। সেই যুগের জমিদার পরিবার জেদি একরোখা ছিল। শ্বশুরবাড়িতে ইন্ধন দেওয়ার লোকের অভাব ছিল না। ওই রূপী রাক্ষসে
স্বভাবও অকল্যাণকর, এটাই শুনতে হতো। বই পড়া, ছাদে ঘুরে ঘুরে বাগান করা সবই খারাপ। বুঝতে পারি অত্যাচার বেড়ে যাচ্ছিল। ছাদের বাগান একদিন উপড়ে ফেলা হলো, জল বসে ঘর ড্যাম্প হয়ে যাবে বলে। মায়াবতী বাপের বাড়িতে কিছুই জানতেন না, সেটাই রেওয়াজ ছিল। এছাড়া সম্মানের প্রশ্ন। এতদিন শ্বশুরের ভয়ে আবার বিয়ে দিতে পারছিলেন না। ঘটক সম্বন্ধ আনছিল অনেক। এবার মায়াবতীর বাবা চলে গেলেন। উনি মারা যাওয়ার পর ওদের সম্পত্তি নিয়ে আত্মীয়দের সাথে ঝামেলা শুরু হলো, মামলা হলো। এরা বংশ লোপ পাবে বলে আবার বিয়ের উদ্যোগ নিলেন। মায়াবতী কেমন হয়ে গিয়েছিল অপমানে অপমানে। ঠাকুর ঘরে ঢুকতে দিত না, অন্যের বাচ্চা কোলে নিতে দিত না। দীর্ঘশ্বাস ফেললেন মালবিকা। সংসার চিরদিনই নিষ্ঠুর, বিশেষ করে ভাগ্যহতাদের জন্য। খুব অত্যাচার করত ননদ। ওই পশ্চিমের বারান্দাটা ছিল তার প্রিয় জায়গা। তখন ওখানে চিক ফেলা ছিল, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়তেন। সন্ধেবেলা এসে বসতেন পশ্চিমের বারান্দায়। তখন চিকের আড়াল সরিয়ে বসে থাকতেন এখানে। স্বামী ঘরে আসতেন না, বাইরে রাত কাটাতেন। সে সব রাতে এখানেই বসে থাকতেন। তাও সহ্য হলো না ননদের। বারান্দায় বসে অশুভ আত্মার সাথে যোগাযোগ করে, তাই এই সংসারে এত অমঙ্গল। এই বলে ওই বারান্দা গেঁথে দেওয়ার কথা হলো। তখন দাদা শ্বশুরের বিয়েরও ঠিক হয়ে গেছে। এই বউয়ের বারান্দায় রাত দিন বসে থাকা দেখলে সেও বার ছটকা মনের হবে, এসব চলবে না। এই কারণে বারান্দা গেঁথে দেওয়ার জন্য বালি সিমেন্ট এলো। সেদিন রাতে মায়াবতী কেদারায় উঠে রেলিং টোপকে নিচে ঝাঁপ দেয়। মালবিকা চুপ করলেন। পূরবী ফিসফিসিয়ে বলল, আহা, তাই বুঝি বারান্দার মায়া ত্যাগ করতে না পেরে আজও সন্ধ্যায় আসেন? মালবিকা বললেন, ওখানে কোনো কিছুর চেষ্টা করা হলেই বাড়িতে ঘোর বিপদ নেমে আসে। এমন আমার সময়ও হয়েছে। কিন্তু উনি কিন্তু সন্ধ্যায় এসে বসে থাকেন, কাউকে বিরক্ত করেন না, কোনো অনিষ্ট করেন না। আমাকে অনেকে বলেছে যদি পিণ্ডদান করা হয় তো ওনার আশা বন্ধ হবে। আমি কি ভাবি জানো? এ তো তার বাবার দেওয়া বাড়ি। সেখানে কষ্ট পেয়ে আজ যদি সন্ধ্যায় এসে একটু বসে থাকেন, কি ক্ষতি আমাদের? আমি পিণ্ডদানের কোনো ব্যবস্থা করিনি। ওখানে কখনো কখনো গরমকালে একটা থালায় করে বেল ফুল রেখে আসি, কখনো সুগন্ধি ধূপ জেলে দিয়ে আসি। এ আমায় কেউ বলেনি। একজন নারীর প্রতি আর একজন নারীর মমত্ববোধ হতে পারে সে অনেক দিন আগেকার, তবুও একটা অপমানিত আত্মা বই তো নয়। আমার জীবন দশায় আমি তো এমনই চালিয়ে গেলাম। পরে তোমার যদি অন্যরকম মনে হয় তবে তাই করবে। পূরবীর চোখ দিয়ে জল ঝরছিল। পূরবী বলল, না মামনি, এমনই চলবে, কোনো পরিবর্তন হবে না, অন্তত আমার মামলে। তুমি নিশ্চিন্ত থাকো। তবে দুঃখের কথা, আমি চেষ্টা করব যাতে কোনো বদনাম না করেও অন্যেরা জানতে পারে, অন্তত একটু সমবেদনা জানাতে পারে। হয়তো এই জন্যই পূরবী আমায় ঘটনাটা বলেছিল। আমি আবার আপনাদের জানালাম। তো অমিত, যদি তোমার মনে হয় ঘটনাটা শেয়ার করার মতন, অবশ্যই শেয়ার করো। অবশ্যই গো, কেন শেয়ার করব না? তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা খুবই স্পর্শকাতর ঘটনা বলতে পারো। আগেকার দিনের জমিদার বাড়িতে এরকম প্রচুর রহস্য লুকিয়ে আছে, যেগুলো তোমরা বা আমরা ভাবতেই পারি না যে এমনও সত্যি সত্যি হতে পারে। এমন ঘটনা শুনলে খুব রাগ হয়। আমার বাড়ির ঠিক সামনে একটা জমিদার বাড়ি আছে। সেই জমিদার বাড়ির অনেক রহস্য আমরা শুনেছি, বাট সত্যি কথা বলতে কি, সেগুলো সব ভাঙা ভাঙা, মানে শেয়ার করার মতন না। একদম ছোট্ট একটা বিষয় হয়তো শুনলাম, বাট সেটার যে একটা পুরো হিস্ট্রি সেটা জানতে পারি না। সেই জমিদার বাড়ি নিয়েই অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি তোমাদেরকে। যারা ফিশিং করে না, তারা জানে যে উই পোকা চেনো তো? কাঠে ধরে বা বাঁশ টাস এসবে ধরে, আমরা বলি না ঘুণ ধরে। তার আগে যে পোকা ধরে উই পোকা, সেটা না বড় হয়ে গেলে পাখা হয়ে যায় উই পোকার। তো যখন পাখা হয়ে উই পোকাগুলো ভেতর থেকে বেরিয়ে আসে, তখন সেগুলো ধরে মাছ ধরা যায়, মানে সেগুলোতে মাছ, দুর্দান্ত মাছ খায়। তো আমার ছোটোবেলার ফিশিং করার খুব একটা নেশা টাইপের ছিল বলতে পারো। এখনও ভালোবাসি করতে, বাট সময় হয়ে ওঠে না। তো ওইরকমই ওই জমিদার বাড়ির যে নিচের জানালাগুলো ছিল, জমিদার বাড়ির জানালা বুঝতেই পারছো, বিশাল বড় বড় জানালা। তো সেখানেই জানলার পাশে যে ওয়াল ছিল, সেখান দিয়ে ওই পোকাগুলো বেরোতো।
আর একটা যারা কখন উই পোকা ধরেছে তারা জানে যে উই পোকাটা না ঠিক সন্ধে লাগবে লাগবে এমন সময় বেরোয়। তো আমরা 3জন কি 4জন মিলে গিয়েছিলাম সেখানে উই পোকা ধরতে। উই পোকাটা ভেতর থেকে বেরোনো শুরু হয় সন্ধ্যের আগ দিয়ে, কিন্তু ধরতে ধরতে সন্ধে পর্যন্ত চলে যায়, মানে সন্ধে পর্যন্ত বেরোয়, যখন অন্ধকার একদম হয়ে যায় তখনও বেরোয়। তো মোটামুটি অনেকক্ষণই হয়েছে আমরা উই পোকা ধরেছি, 4-5 জন মিলে মাছ ধরবো তো অনেকটাই লাগবে। তো উই পোকা ধরতে ধরতে আমরা হঠাৎ করে শুনতে পাচ্ছি ওপরে যে দোতলা আছে, দোতলার জানলায় প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে। মানে কেউ যদি জানলা পেটায় না তাহলে যেরকম শব্দ হবে ঠিক সেরকম শব্দ হচ্ছে। কারণ আমরা অলরেডি ওই বাড়িটাকে ভয় পাই। ওই বাড়ির দোতলাটা, মানে ওই জমিদার বাড়ির দোতলাটা বন্ধ থাকে, ওই ওপরে কেউ থাকে না। এবং পুরনো দিনের যে জমিদার আমলের জিনিসপত্র ছিল সেখানে একটা স্টোর রুম ছিল, মানে স্টোর রুম ছিল বলতে সেই ঘরে ওই সব রাখা হতো পুরনো দিনের জিনিসগুলো। একটা বাইক আছে পুরনো দিনের, এরকম অনেক কিছু আছে। যাই হোক, সব কিছু তো রিভিল করা যাবে না। ওই ঘরের জানলা দিয়েই ওরকম পেটানোর শব্দ হচ্ছে। প্রথমে আমরা অতটা লক্ষ্য করিনি, মানে উই পোকা তোলার নেশায় বলতে পারো, মত্ত ছিলাম আমরা। কিন্তু কিছুক্ষণ পর আমাদের না সেটা চোখে পড়ে, মানে কানে আসে। তো আমরা একে অপরের মুখের দিকে চাওয়াচুই করে বিষয়টা বুঝতে পেরে যাই, আর আমরা সেখান থেকে দৌড় দিই। এবার ওখান থেকে দৌড়ে রাস্তায় আসার পর আমরা যখন জানালার দিকে তাকাই তখন আমরা দেখি ওই জানলা থেকে কিছু একটা সরে গেল। তারপরে আমরা তো রীতিমতো প্রচণ্ডই ভয় পাই, কিন্তু সত্যি কথা বলতে কিচ্ছু হয় না। মানে পরে আর ওটার কোনো এফেক্ট আমাদের হয়নি, বা আমরা পরে স্বপ্ন দেখেছি, ভয় পেয়েছি, এমন কিছুই হয়নি। তো এই একটা ঘটনা আমাদের ওখানে ঘটেছিল। তা বাদে এই বাড়িকে নিয়ে আমাদের অনেক ঘটনাই ঘটেছে, সেগুলো কোনো একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এইটুকুই। তো সেটাই বলছি, এই জমিদার বাড়িগুলোকে নিয়ে অনেক কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমরা জানতেও পারি না। আর আগে যে জমিদার বাড়ির কি গল্প ছিল সেটা হয়তো অনেকেই জানে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করব পরের ঘটনা। তবে পরের ঘটনায় যাওয়ার আগে তোমরা যারা এখনও লাইক, কমেন্ট আর শেয়ার করোনি তারা তাড়াতাড়ি করে দাও। এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তো এখনও যারা লাইক, কমেন্ট আর শেয়ার করোনি তারা তাড়াতাড়ি করে দাও। এখনও যারা ভাবছো যে ঘটনা শেয়ার করব কিনা তারা একদম দেরি করো না, ঘটনা শেয়ার করে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এখনও এগুলোকে বিশ্বাস করতে পারছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। দাদা, তুমি কি কোনোদিনও জুজু বুড়ির কথা শুনেছ? বা আমাদের ভৌতিক কথা চ্যানেলের কেউ কখনো শুনেছে এই বুড়ির নাম? শুনে থাকলে জানাতে বলো। তো আমার আজকের ঘটনাটা এই জুজু বুড়িকেই কেন্দ্র করে। ঘটনাটা প্রায় 8 বছর আগেকার, মানে 2017 সালের। তখন আমি ক্লাস 1-এ পড়তাম। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বেদে সম্প্রদায় থাকত। তারা খুবই ভালো ছিল। অন্যান্য বেদে সম্প্রদায়ের মতো তাদের খুব একটা চাহিদা ছিল না, তারা সাদামাটা জীবনযাপন করছিল। এবার আসি, জুজু বুড়িটা আসলে কি? বেদে সম্প্রদায়ের বয়স্ক মহিলাদের আমাদের এলাকায় জুজু বুড়ি বলা হয়। তাদের কিছু অলৌকিক ক্ষমতা থাকার কারণে তাদের জুজু বুড়ি বলা হতো। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে উত্তর দিকে প্রায় 10 মিনিট হাঁটলে একটা মাঠ দেখা যায়। সেখানেই ছিল সেই বেদে সম্প্রদায়ের আস্তানা। তারা আমাদের বাড়ি প্রায়ই আসতো আর এসে আমার মায়ের সাথে গল্প করে যেত। তো যাই হোক, একদিন ওদের একজন আমার মাকে বলে যে ওরা আর এখানে থাকবে না। মা জিজ্ঞাসা করলো, কেন থাকবে না কেন? তখন ওই মহিলা বলে যে আমাদের এক বৃদ্ধ মহিলাকে কেউ খুব নৃশংসভাবে হত্যা করেছে। তার অপঘাতে মৃত্যু হওয়ার কারণে সবার মনে বিষাদসহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তাই তারা আর এখানে থাকবে না। তো এর কিছুদিন পর আমার এক চাচা রাতে আমাদের বাড়িতে দৌড়ে আসে এবং খুব জোরে কড়া নাড়াতে থাকে। বাবা দরজা খুলে দিলে চাচা বাবাকে শক্ত করে ধরে বলে, ওরে ভাই রে, আমায় বাঁচা, ও আসছে আসছে। বাবা চাচাকে ঘরে এনে পানি দিয়ে শান্ত হতে বলে। তারপর চাচা শান্ত হলে বাবা বলে যে কি হয়েছে বল আমাকে। এরপর চাচা বলে যে দোকান বন্ধ করে আমি বাড়ির দিকে আসছিলাম, তখন ওই বাঁশঝাড়ের কাছের
শেওড়া গাছটার কাছে আসতেই গাটা কেমন যেন অবশ হয়ে গেল। খুব আস্তে আস্তে হাঁটতে হচ্ছিল। তখন দেখি যে এক বুড়ি দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম এত রাতে এই বুড়ি এখানে কি করে। বুড়িটাকে জিজ্ঞাসা করলাম গিয়ে যে, ও দিদিমা, এখানে এত রাতে কি করছো? বলে রাখি যে ওই চাচার দোকান থেকে তার বাড়ি অনেকটাই দূরে, তাই তাকে রোজ ওই বাঁশবাগানের মধ্যে দিয়েই যাতায়াত করতে হতো। তা যাই হোক, ওই বুড়ি কোনো কথা না বলে সোজা পাশের খালে ঝাঁপ দিয়ে গায়েব হয়ে গেল। আর হঠাৎ করে কোথায় থেকে যেন একটা হাঁস সেই জলের মধ্যে চলে এলো। আর কোথাও থেকে একটা আওয়াজ ভেসে আসলো, এখানে দাঁড়িয়ে থাকলে একেবারে চিবিয়ে খেয়ে নেব। এখান থেকেই এটা শুনে চাচার অবস্থা খারাপ হয়ে গেল। পড়ি কি মুড়ি করে দৌড় দিয়ে আমাদের বাড়িতে এলো। তো প্রথমে অতটা পাত্তা না দেওয়া হলেও পরে আমার দুই ভাইপোর সাথেও একই ঘটনায় ঘটে। ওই শেওড়া মাঠেই ছিল এক বিরাট তেঁতুল গাছ। খুব পাকা আর মিষ্টি মিষ্টি তেঁতুল পাওয়া যেত সেখানে। তো আমার দুই ডান পিঠে ভাইপো ভর দুপুরে সেখানে গিয়েছিল। জায়গাটা একদম নির্জন নিশ্চুপ। তো ওরা তেঁতুল কুড়োচ্ছিল। হঠাৎ আমার ছোট ভাইপো ওর বড় ভাই মানে আমার বড় ভাইপোকে বলছে যে, ভাইয়া দেখ, ওই বাঁশঝাড়ের নিচে একটা বুড়ি। তখন আমার বড় ভাইপো বাঁশঝাড়ের দিকে তাকায়, দেখে একটা বুড়ি দাঁড়িয়ে আছে ঘোমটা দিয়ে। এরপর একটা বাতাসে তার ঘোমটাটা উড়ে যায়। আর আমার দুই ভাইপো সেই বিভীষিকাময় দৃশ্য দেখতে পাই। মুখ থ্যাতলানো ছিল, পুরো একদম পিষে গেছে। এমন অবস্থায় সে ওদের দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে হাসতে বলে, তেঁতুল খাবি? আয়, তেঁতুল খেয়ে যা, এই দেখ কত তেঁতুল। এই দেখে ওরা দৌড় দিয়ে বাড়ি চলে আসে আর বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে। এবার বলি, সেই শেওড়া মাঠের দুটো পথ ছিল। একটি ওই বাঁশঝাড়ের নিচ দিয়ে যেতে লাগতো, দ্বিতীয়টি মাঠের পেছন থেকে ঘুরে যেতে হতো। তো ওরা ওই পথ দিয়ে বাড়ি এসেছিল। এরপর প্রায় এক সপ্তাহ ওরা জ্বরে ভুগেছিল। এবার তৃতীয় ঘটনাটা ঘটে আমার এক বড় ভাইয়ের সাথে। সে খুব সাহসী ছিল। তো সে একদিন খুব রাত করেই বাড়ি ফিরছিল। আর রাস্তাটা ছিল ওই শেওড়া মাঠের প্রথম বাঁশঝাড়ের রাস্তাটা। তো সে বাঁশঝাড়ের কাছে আসতে শুনতে পাই যে বাঁশঝাড়ে মনে হয় ঝড় উঠেছে, বাঁশ ভাঙার শব্দ হচ্ছে। কিন্তু এখন তো আকাশ একদম পরিষ্কার ছিল, আর কোনো বাতাসও হচ্ছিল না। তাহলে এমনটা কেন হচ্ছে? তো যাই হোক, এরপর সে বাঁশঝাড়ের নিচ থেকে আসতে থাকে। তখন কেউ তাকে বলে, কিরে বেটা, যাস কই? ভাইটা প্রথমে চারিদিকে তাকিয়ে দেখল কি কথা বলছে, কিন্তু কাউকেই না দেখে মনের ভুল ভেবে আবারও হাঁটতে শুরু করতেই যাবে, তখন কেউ তার চুল টেনে ধরে। ভাইটা তখন বলে, যে চুলটা ধরেছিস ছেড়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। এটা বলতেই সামনে একটা থ্যাতলানো মুখ দিয়ে একটি বুড়ি এসে বলে, দেখি তো তোর কত দম, আমি তোকে ছাড়ছি না। বুড়িটাকে দেখে ভাইয়াটা ওখানে অজ্ঞান হয়ে যায়। তিনটি ঘটনা ঘটার পর লোকজন একজন বেদে তান্ত্রিককে নিয়ে আসে। তিনি তারপর তার যজ্ঞ বলে জুজু বুড়ির অস্তিত্ব বিলীন করে দেয়। এখন আমাদের গ্রাম সুরক্ষিত। তো দাদা, এই ছিল আমার ঘটনা। একটু গুছিয়ে নিয়ে বলো, তোমার সুমধুর কণ্ঠে সবাইকে ঘটনাটা পড়ে শুনিও। আর ওই মধুর গলায় আবারও আমার নামটা বলো, সাইফ ইসলাম। হ্যালো সাইফ ইসলাম। আর দাদা, ঘটনার লাইনগুলো কিন্তু ভালো করে গুছিয়ে নিও, নাহলে কেউ ঠিকমতো বুঝতে পারবে না। তো আজ এই পর্যন্তই থাক। ভালো থেকো, আর ভৌতিক কথা পরিবার আরও বড় হোক এই কামনা করি। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি আমাদের এই এপিসোডটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। আর যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা, অবশ্যই তারা দেরি না করে শেয়ার করে দাও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে প্রভাত রাজা, সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ, থার্ড কমেন্ট করেছে রোহিত স্টার। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে আর লিখেছে হাই, হ্যালো। তারপরে কমেন্ট করেছে সোনে দাস, সঙ্গীতা পাল, অন্বেষা লিখেছে দাদা ফার্স্ট কমেন্ট করলাম, আচ্ছা আচ্ছা। তারপরে কমেন্ট করেছে সাব্বির আলী, শুভাশিস ব্যানার্জি, পল্লব মান্না, শর্মিষ্ঠা দাস, গীতা গোস্বামী, শ্রীজীব ঘোষ, রিক মণ্ডল, অর্ঘ সান্ত্রা, জ্যোতিকা মাকাল, রাজু কীর্তনিয়া, এস কে আরাফুল হোসেন,
কৌশিক ভাবক, অনন্যা ভৌমিক, সুকান্ত প্রামাণিক, বাপন দাস, মণি সাহা দোয়েল, রেখা পাসমান লিখেছে, দাদা এখন আমি রাস্তায় বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তোমার ভয়েস শুনছি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে আশিক শেখ, সন্দীপ হোর, সুমিত ঘোষ, মনিকা ত্রিপুরা, পম্পা মহন্ত লিখেছে, কখন ঘটনা আসবে? আমি অপেক্ষা করছি ভাই, তোমার গলায় ঘটনা আসবে। আমি হাওড়া শিবপুরে থাকি, আমার নাম পম্পা মহন্ত। ওকে বাই, গুড নাইট ভাই, ভালো থেকো। হ্যাঁ পম্পাদি। তারপরে কমেন্ট করেছে রাজু হালদার, রাজদীপ মান্না, ডিজে ব্লগার অনিশ, অক্ষয় অধিকারী, বাদশাহ লিখেছে, একবার আমার নামটা হ্যালো করে বলো। হ্যালো বাদশাহ। তারপরে কমেন্ট করেছে পূজা হালদার, অঙ্কন দেব, আলামিন মিড্ডি, রাকিবুর রহমান, এমডি মন, সন্দীপ হাজরা, সুস্মিতা কর লিখেছে, হ্যালো অমিতদা, তুমি কেমন আছো? আমি তোমার কণ্ঠে ভৌতিক কথা শুনবো বলে প্রতিদিন 10:45 অপেক্ষা করে বসে থাকি। তুমি যদি একবার আমার ছেলের নামটা হ্যালো করে বলো, ও খুব খুশি হতো, তাহলে খুব ভালো লাগবে। আমার ছেলের নাম অঙ্কুর রয়। হ্যালো অঙ্কুর। তারপরে কমেন্ট করেছে ইন্দ্রাণী রায়, সোমা রয়, আশিস চক্রবর্তী, অভিজিৎ দাস, আশিস কোলে, অঙ্কিতা সাহা লিখেছে, হ্যালো দাদা, তোমার ভয়েসটা পুরো অপূর্ব লাগে, আর একটু যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো করো, শুনতে খুব ভালো লাগতো। ঠিক আছে গো, চেষ্টা করব। তারপরে কমেন্ট করেছে রৌনক দত্ত, কৃষ্ণা জানা, পাপড়ি ডোলা, সুদীপ্ত ব্যানার্জি, কার্তিক সাহা, অমিতা ঠাকুর, দীপিকা দাস, ইন্দ্রাণী রায়, মধুমিতা সাউ, দেবদূত সাহা, সংঘমিত্র রয়, শুভ্রনীল প্রামাণিক লিখেছে, দাদা অনেক দিন ডেলিভারি বয়ের ঘটনা আসছে না, একটা ডেলিভারি বয়ের ঘটনা শোনাও। হ্যাঁ গো, ডেলিভারি বয়ের একটা ঘটনা এসছে, খুব সুন্দর ঘটনাটা, অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি শোনাবো। তারপরে কমেন্ট করেছে মামনি, লিখেছে, গোয়াতে গিয়ে যেসব ঘটনা বললে দাদা, ওই ঘটনাটা আমার বাবার সঙ্গেও ঘটেছিল। সত্যি বাবা যখন বলে ঘটনাটা গায়ে কাটা দিয়ে ওঠে। আচ্ছা আচ্ছা, তাহলে পাঠিয়ে দাও গো, আমরা সবাই শুনবো। তারপরে বাংলাদেশ থেকে লিখেছে আদিব আমিন, লিখেছে, দাদা ঘটনাগুলো ভয়ঙ্কর ছিল, বাংলাদেশ ঢাকা থেকে দেখছি। অমিতদা, তোমার মুখে ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে, মনে হয় চোখের সামনে দেখছি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে কাকলি সিঙ্গিং স্টেশন, সোনাম দাস, তপতি মিত্র, জয় মল্লিক, প্রভাতী চক্রবর্তী, পিন্টু ধারা, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।